হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভৌতিক বাংলাদেশ। গত পর্বে জিনকে দেওয়া প্রতিশ্রুতি পার্ট 2 এ আমরা জেনেছিলাম কাকিমা আর তান্ত্রিক বাড়ির দিকে রওনা হওয়ার সময় কাকিমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে তারপরে কি হলো চলুন আজ জেনে নেই তারপরে কি হলো। তান্ত্রিক এদিক ওদিক করে তাকাতে গিয়ে দেখলো বড় ডালের সঙ্গে কাকিমার হাতে বেঁধে দেওয়া তাবিজটি ঝুলছে। তান্ত্রিকের বুঝতে আর বাকি রইল না যে কাকিমার সঙ্গে নিশ্চয়ই কোনো বড় রকমের অঘটন ঘটে গেছে। ওমা, এ কি! তান্ত্রিকের গলার রুদ্রাক্ষের মালাটাও তো ছিঁড়ে গেছে। এখন উপায়? তান্ত্রিকের যদি কোনো সমস্যা হয়? এমন সময় গাছের পেছন থেকে কেমন যেন একটা খটখট আওয়াজ হতে লাগলো। তান্ত্রিক একটু ভয়ে ভয়ে তাকাতেই একটা রূঢ় হাসির শব্দ ভেসে আসলো। হা 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 হা! ওমা, এ কি! এটা তো কাকিমা। কিন্তু কাকিমাকে তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, কারণ কাকিমার পা তো উল্টো দিকে, আর কাকিমার পা মাটি থেকে আধা হাত ওপরে। কাকিমার শরীর আর মাথা দুটো যেন এক নয়, মানে মাথাটা মুড়ে উল্টা দিকে ঘোরানো। তার মানে কাকিমা তো আর বেঁচে নেই। তাহলে কাকিমার মধ্যে এটা কে? তান্ত্রিক কিছু করবে, এর মধ্যেই তান্ত্রিককে ধরাশায়ী করে ফেলা হলো। তান্ত্রিক আর কাকিমা কেউই আর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারল না। ওইদিকে বাড়িতে কি হলো চলুন জেনে নেই। বাড়িতে কি হলো? বাড়ির সবাই তো বাড়িতেই আটকা পড়ে আছে। এর মধ্যে রহমত একটু সাহস দেখিয়ে বের হতে যাবে, এই মুহূর্তে একটা ধারালো কিছু একটা এসে রহমতের গলাটা নামিয়ে ফেলল। আহ! রহমত ছিটকে মাটিতে পড়ে গেল এক জায়গায়, আর তার মুন্ডুটা খুলে পড়ল আরেক জায়গায়। এর মাঝে রায়হানের মা চিৎকার করে বলছে, ওগো, ওই যে দেখো রায়হান ছাদের ওপরে। রায়হানকে বারবার ডাকা হচ্ছে। বাবা, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? রায়হান বিকট হাসি দিয়ে হাসছে। কি হলো? রায়হান তো কথাই শুনছে না। রায়হান আস্তে আস্তে ছাদের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই চিৎকার চেঁচামেচি। রায়হান, ওদিকে যাস নে! রায়হান, ওদিকে যাস নে! তুই পড়ে যাবি! এই বলতে বলতেই একসময় রায়হান ছাদে থেকে লাফ দিয়ে নিজের প্রাণটা নিয়ে নিল। রায়হানের মৃত্যুটা যেন রায়হানের মা বাবা মেনেই নিতে পারছে না। কারণ জীবন্ত ছেলেটা কিভাবে শেষ হয়ে যেতে পারে? বয়সও বেশি না, মাত্র 20 কি 22। আর যে ঘটনাগুলো ঘটেছে এর কোনোটাই তো স্বাভাবিক নয়। রায়হানের দাফন কার্য শেষ করে রায়হানের বাবা পুরো বড় বাড়ির মসজিদে একজন হুজুরের কাছে গেলেন। হুজুরের খুব ভালো নামডাক। উনি এই অশরীরী বিষয়গুলোকে খুব ভালোভাবে শায়েস্তা করতে পারে। তো ওনার এই নামডাকটা পূর্ব থেকে প্রসিদ্ধ ছিল। এজন্য রায়হানের বাবা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তাড়াতাড়ি করে ওই হুজুরের কাছে গেল। মসজিদে ঢুকতে না ঢুকতেই হুজুরটি বলছিল, আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছি। রায়হানের বাবা অবাক হয়ে গেল। আমার জন্য অপেক্ষা করছেন? আপনি জানতেন আমি আসব? হ্যাঁ, আমি জানতাম তুই আসবি। কিভাবে জানলেন? ছেলেকে কবর দেওয়া হয়ে গেছে তো, তাই না? আপনি কিভাবে জানলেন আমার ছেলের মৃত্যুর কথা? হা হা, আরও অনেক কিছুই জানি তোর ছেলের সম্পর্কে। তুইও তো সেটাই জানতে এসেছিস, তাই না? তুই কি জানিস কে করেছে তোর ছেলের এরকম দশা? না, আমার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। হা হা হা! সত্যি? তোর কারোর সঙ্গেই কোনো শত্রুতা নেই? শত্রুতা নেই তা তো বুঝলাম, কিন্তু বাবার রেখে যাওয়া সম্পত্তি তো রয়েছে, তাই না? মানে হুজুর, বিষয়টা তো কিছু বুঝলাম না। বুঝতে হবে না, তোর ওই সম্পত্তি তোর ছেলের কাল হলো। মানে? মানে তোর ওই সম্পত্তিকে পাওয়ার জন্য তোর ভাই, তোর আপন ভাই, তোর ছেলের ওপর কালো জাদু করেছে। কালো জাদু করেছে? হ্যাঁ, কালো জাদু করেছে। সে কবরস্থানের পুরাতন কবর থেকে একটি জিন উঠিয়ে এনেছে। জিন উঠিয়ে এনেছে? হ্যাঁ, জিনকে একটি প্রতিশ্রুতি দিয়ে এনেছে। কি প্রতিশ্রুতি? যে সে তোর ছেলের জীবনকে দিবে। সামান্য এই সম্পত্তির জন্য আমার ভাই আমার একমাত্র সন্তানকেই শেষ করে দিল। হা, সম্পত্তি সেটা তো তোর জন্য সামান্য, ওর জন্য তো সামান্য নয়। এই জন্যই তো এটা করেছে। তবে শোন, যে জিনকে ওঠানো হয়েছে
সে জিন এত সহজে ওর পিঠ ছাড়ার না। সেই বংশের আরও লোক খাবে। মানে মানে ওর নিজের লোভে নিজের বংশকে নির্বংশ করে ফেলছে। ও শুধু রায়হানকে না, তোকে খাবে, তোর ভাইকে খাবে, তার 3 মেয়েকে খাবে, তোদের সম্পূর্ণ বংশকেই নির্বংশ করে ফেলবে। হুজুর, এ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, অবশ্যই আছে, তবে সে বড় কঠিন রাস্তা। তোরা পারবি তো বলে মনে হয় না। পারবো হুজুর, আমি পারবো, পারতেই হবে। ও হয়তো সম্পত্তির লোভে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার সন্তানকে আমার কাছ থেকে আলাদা করেছে, কিন্তু ওর সন্তানকে ওর কাছ থেকে আলাদা করুক, আমি তো এটা চাই না। আমি চাই না আমার বংশটা নির্বংশ হয়ে যাক। কি করতে হবে হুজুর, আপনি আমাকে বলুন, আমি অবশ্যই করব। আমাকে তো করতেই হবে। আচ্ছা তাহলে শোন, কি করতে হবে। তোকে আমি কয়েকটা জিনিস খুঁজতে বলবো। তোকে প্রথমত খুব দ্রুত ওই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। জি হুজুর, বলুন কি খুঁজে বের করতে হবে। তোকে খুঁজে বের করতে হবে যে ওই কবরস্থানের দক্ষিণ দিকের যে একদম শেষের কবরটা আছে, সেই কবরটা কার, আর তার কোনো বংশধর এখনো জীবিত আছে কিনা। এই জিনিসটা তুই যত দ্রুত পারিস খুঁজে বের কর। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর, তবে শোন, তোর বিপদ কিন্তু কাটেনি। তাহলে তাহলে এই পবিত্র তাবিজটি তোর সঙ্গে রাখ। ইনশাল্লাহ কোনো বিপদ তোকে আপাতত ছুতে পারবে না। তবে হ্যাঁ, কবরস্থানে যাবি আর যাই করিস, যত শব্দই হোক পেছনে তাকাস না। পেছনে তাকালে এর পরিণাম কিন্তু ভালো হবে না। খোঁজ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় অবশ্যই কাফনের কাপড় নিয়ে যাস, আর সেখান থেকে ওই কবরের কিছু মাটি তুলে আনবি আমার জন্য। মাটি তুলে আনবো? হ্যাঁ, মাটি তুলে আনবি। আর ওই কবরস্থান থেকে বের হয়েই সোজা উত্তরে এগিয়ে যাবি, দেখবি সেখানে ভাঙাচুরা পুরনো একটা কুয়া আছে। সেই কুয়োর পানি তুলে আনবি। পানি তুলে আনবো? কুয়া থেকে এখনো পানি আছে? হ্যাঁ, তুই যা, যেয়ে দেখ, অবশ্যই ওখানে পানি আছে। ওই পানি নিবি, নিয়ে সোজা আমার এখানে চলে আসবি। হ্যাঁ, খবরদার, রাস্তায় অনেক বাধা বিপত্তি আসবে, ভুলেও কিন্তু ঘুরে তাকাবি না। মনে থাকবে? হ্যাঁ হুজুর, মনে থাকবে। আর তাবিজটাকে এমনভাবে রাখবি যাতে কোনোভাবেই তোর শরীর থেকে আলাদা না হয়। তোর তাবিজটাকে যদি শরীর থেকে আলাদা করা যায়, তাহলে তোর মুন্ডুটাকে কিন্তু আর শরীরের সঙ্গে লাগানো যাবে না। আর তোর বাড়িতে কিন্তু উল্টাপাল্টা অঘটন ঘটতেই কিন্তু থাকবে। এটাকে তুই আপাতত থামাতে পারবি না। তবে সবাই খুব ভালো হয় যদি সবাই একই সঙ্গে থাকিস, আলাদা আলাদা কেউ যদি না থাকে। হুজুরের কথা শুনে রায়হানের বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন সে আস্তে আস্তে ওই কবরের মালিকের খোঁজে গেল, যে তার কোনো বংশধর বেঁচে আছে কিনা। খোঁজ নিয়ে যা জানা গেল, সে ছিল আরোই ভয়ানক। এই যে মানুষটার কবর ছিল, এই মানুষটা মোটেও ভালো মানুষ ছিলেন না। এই মানুষটা ছিলেন একজন শয়তানের পূজারী, একজন তান্ত্রিক ছিল। তাহলে তো এর আত্মাটা আরও বেশি ভয়ঙ্কর। কিভাবে লড়বো আমি এই শয়তান জিনের সঙ্গে? আর এই জিনকে যে আমার ভাই জান দেওয়ার প্রতিশ্রুতি করেছে, ও তো একটা জানের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই আত্মাটা তো ভালো না। এই জন্যই সে লোভে পড়ে এখন সবার আত্মাই নেওয়ার চেষ্টা করছে। এই ভাবতে ভাবতে আস্তে আস্তে সে কাফনের কাপড় নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। যত সে কবরস্থানের দিকে এগিয়ে যায়, তার বিপদ আরোই বাড়তে থাকে। ওদিকে রায়হানের চাচা হয়ে গেল দ্বিতীয় শিকার। কিভাবে শিকার হলো রায়হানের চাচা, সেটি জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে জিনকে দেওয়া প্রতিশ্রুতি পার্ট 4-এ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের যদি স্পেসিফিক কোনো কোনো টপিক নিয়ে গল্প শুনতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট করে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেল ভৌতিক বাংলাদেশে চোখ রাখবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।